বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 20 ফেব্রুয়ারি 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের দণ্ডবিধির ক্লাস শুরু করতে যাচ্ছি। দেখেন, আজকে আমরা আলোচনা করব নিন্দনীয় এবং নরহত্যা বিস্তারিত। গতদিন তো বিস্তারিত আলোচনা করছি আমাদের ওই নোট থেকে। আজকে হচ্ছে যে নিন্দনীয় নরহত্যা এবং যে খুন, এটা আইন পাঠের সাথে আমরা মিলাবো। বিশেষ করে বিস্তারিত পড়তে যাব না, যে উদাহরণগুলো আছে, যে প্রশ্নগুলো আছে, এই জিনিসগুলো আর কি সলভ করব। সো শুরু করার আগে আমি গত দিনের পড়া ছোট্ট করে একবার একটু রিভিউ করে দিই। দেখেন, নরহত্যা, একজন যদি আরেকজনকে হত্যা করে সেটা হচ্ছে নরহত্যা। নরহত্যা দুই প্রকার, একটা হলো আইনগত আর একটা বেআইনি। যে নরহত্যার জন্য শাস্তির কোনো ব্যবস্থা নাই সেটা হলো আইনগত নরহত্যা। যে নরহত্যার জন্য শাস্তির ব্যবস্থা আছে সেটা হলো বেআইনি নরহত্যা, অপরাধজনক নরহত্যা, নিন্দনীয় নরহত্যা। ইংরেজিতে বলে কালপেবল হোমিসাইড। এই নরহত্যা সম্পর্কে আলোচনা করেছে দণ্ডবিধির 299 ধারায়। 299 ধারায় বলছে যে নরহত্যা তিনটি উপায় হতে পারে। 299-তে তিনটি উপায়। সো তিনটি উপায় কি কি? আহ অভিপ্রায় সহ যদি কাউরে মৃত্যু ঘটায়, গুরুতর আঘাত করছে, মৃত্যু ঘটছে, বা অন্য কোনো কাজের মাধ্যমে, এই তিনটি উপায় নরহত্যা হয়। ক্লিয়ার? এখন দেখেন যে নরহত্যা কি খুন হবে কিনা, এটার বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যাবে 300 ধারায়। অর্থাৎ খুনের সংজ্ঞা দিছে 300 ধারায়। 300 ধারায় বলছে দুইটা ভাগ। 300 ধারার প্রথম ভাগে আছে 4টা অনুচ্ছেদ, যেখানে বলা হয়েছে যে হোয়েন কালপেবল হোমিসাইড ইজ মার্ডার, মানে যখন নিন্দনীয় হত্যা খুন হবে। আর দ্বিতীয় ভাগের বলে ব্যতিক্রম অংশ, যেখানে বলছে হোয়েন কালপেবল হোমিসাইড ইজ নট মার্ডার, মানে নিন্দনীয় হত্যা কখন খুন হবে না। তাহলে প্রথম ভাগের যে 4টা অনুচ্ছেদ, এক হচ্ছে অভিপ্রায়, ইন্টেনশন। একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির পূর্ব পরিকল্পনা করে হত্যা করে, সেটা প্রথমত নিন্দনীয় নরহত্যা, পরবর্তীতে সেটা কি খুন। তারপরে হচ্ছে আপনার জ্ঞান বা নলেজ। আপনি এমন জ্ঞান নিয়ে একজনকে আঘাত করছেন, আপনি জানতেন যে এই আঘাতের ফলে তার মৃত্যু ঘটার সম্ভাবনা আছে, তাহলে এক্ষেত্রেও ওই নিন্দনীয় নরহত্যা, প্রথমে নিন্দনীয় নরহত্যা, পরবর্তীতে সেটা কি খুন। ন্যাচার অফ ইনজুরি, আঘাতের প্রকৃতি। আপনি এমন আঘাত করছেন, তরবারি পেটের এক পাশ দিয়ে ঢুকায় আর পাশ দিয়ে বের করে ফেলছেন, ন্যাচার অফ ইনজুরির কারণে এই নিন্দনীয় হত্যা খুন হবে। 4 নাম্বার, ইমিনেন্টলি ডেঞ্জারাস অ্যাক্ট, আসন্ন বিপজ্জনক কার্য। আপনি যদি এমন একটা বিপজ্জনক কাজ ঘটাইছেন, যার যদিও কাউরে নির্দিষ্ট করে কাউরে হত্যার অভিপ্রায় আপনার নাই, কিন্তু ওই ওই বিপদের একমাত্র ফলাফল হচ্ছে মৃত্যু, তাহলেও সেই নিন্দনীয় হত্যা খুন বলে গণ্য হবে। এবং আমি আপনাদের বলছিলাম যে 300 ধারা 4টা অনুচ্ছেদের মধ্যে শুধুমাত্র এই 4 নাম্বার অনুচ্ছেদে অভিপ্রায় না থাকলেও সেটা খুন বলে গণ্য হবে। এরপরে আসেন ব্যতিক্রম অংশ। ব্যতিক্রম আসে 5টা। প্রথম ব্যতিক্রম হচ্ছে গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন, গুরুতর এবং আকস্মিক উত্তেজনা। একজনকে আপনার হত্যার কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু সে আপনার এমন উস্কানিমূলক কথা বলছে যে আপনি হঠাৎ উত্তেজিত হয়ে তারা হত্যা করে ফেলছেন। এটাই হচ্ছে খুন হবে না, এটা কি হবে? নিন্দনীয় নরহত্যাই থাকবে, এটা খুন বলে গণ্য হবে না। তবে 3টা ক্ষেত্রে যদি আপনার উত্তেজনা, আকস্মিক উত্তেজনা থাকে, 3টা ক্ষেত্রে সেটা খুন হবে। এক, উত্তেজনাটা যদি আপনি অজুহাত হিসেবে দেখান। সরকারি কর্মকর্তা যদি উত্তেজনা দিয়ে থাকে। 2, আর আপনার উত্তেজনা একজন দিছিল বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে, তাহলে এই 3টা ক্ষেত্রে আপনি, একজন যদি আরেকজনকে হত্যা করে, সেটা কি হবে? খুন হবে। দ্বিতীয় ব্যতিক্রম, কোন ব্যক্তি তার আত্মরক্ষার অধিকার অতিক্রম করে সরল বিশ্বাসে যদি কাউকে হত্যা করে। একজন ঘুষি দিতে আসছিল, সে পাল্টা তারে বাঁশ দিয়ে মাথায় বাড়ি দিছে, মারা গেছে। তো তারে হত্যা করার কোনো ইন্টেনশন ছিল না, বাট ওই আত্মরক্ষার অধিকার অতিক্রম করে কাজটা হয়েছে। সো এখানে এই নিন্দনীয় হত্যা খুন হবে না। 3 নাম্বার, সরকারি কর্মকর্তা তার উপর যে অর্পিত দায়িত্ব, এটা সে সরল বিশ্বাসে অতিক্রম করে একজনকে হত্যা করছে। পুলিশ গ্রেফতার করার সময় একজনে আঘাত করছে, এখন পুলিশ বুঝতে পারে নাই যে এই লোকের এই আঘাতে সে মারা যাবে, কিন্তু সে মারা গেছে। তাহলে পুলিশ যদি দেখাইতে পারে যে সে সরল বিশ্বাসে কাজটা করছে, তাহলে পুলিশ এখানে কি করছে বলেন? নিন্দনীয় হত্যাই করছে, এটা খুন হবে না। চতুর্থ ব্যতিক্রম, সাডেন ফাইট, আকস্মিক কলহ বা হঠাৎ যুদ্ধ, তর্কাতর্কি। মানে আপনি হঠাৎ করে দুইজনের মধ্যে, দুই পক্ষই তর্কাতর্কি শুরু হয়েছে, ঝগড়া শুরু হয়েছে, তখন এক পক্ষ আর এক পক্ষরে মেরে ফেলছে। তো তখনও এটা নিন্দনীয় হত্যা খুন হবে না, নিন্দনীয় হত্যাই থাকবে। তো প্রথম ব্যতিক্রম আর চতুর্থের মধ্যে পার্থক্য হলো, প্রথম ব্যতিক্রমের ক্ষেত্রে একজন উত্তেজনা দিছে আর একজন রাগ হয়ে তারা হত্যা করছে, ঝগড়া ছিল না। আর চতুর্থ ব্যতিক্রমের ক্ষেত্রে দুই পক্ষ সমানভাবে আগে ঝগড়া করছে, ওই ঝগড়াটা পরিকল্পিত না, ঝগড়াটা
স্যাডেনলি হয়েছে, হঠাৎ করে হয়েছে, সো এই ক্ষেত্রেও সেটা নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে না। সবশেষে সম্মতি সহকারে মৃত্যু কত বছরের বেশি, 18 বছরের বেশি বয়স্ক ব্যক্তি যদি সম্মতি দেয় তাহলে সেটা কি বলে গণ্য হবে, খুন বলে গণ্য হবে না, এটা নিন্দনীয় নরহত্যা বলেই বিবেচিত হবে। এই ছিল গতকালকে পড়া, এবং গতকালকে আমরা ওই জায়গায় মোটামুটি এই 299 এবং 300 সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। এই এতটুকু যদি আপনার মাথায় থাকে, আমরা এতটুকুই মাথায় রাখলে এখন আইন পাঠের সাথে মিলাবো। দেখেন, সো এখানে আমরা লাইন বাই লাইন পড়বো না। প্রথমে দেখেন প্রারম্ভিক, এ জায়গায় লিখছি প্রারম্ভিক পেনাল কোডের এই যে অপরাধ, দেখেন পেনাল কোডের অধীন মানব জীবন পাইছেন, মানব জীবন মানে হিউম্যান লাইফ এবং মানব দেহ সংক্রান্ত অপরাধ সমূহ 299 থেকে 377 ধারায় আলোচনা করছে, পাইছেন কিনা? এর মধ্যে দেখেন মানব জীবন সম্পর্কে আলোচনা করছে, মানব জীবন 299 থেকে 318, 299 থেকে 318 ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে মানব জীবন সম্পর্কে আলোচনা করছে কত থেকে কত ধারা, 299 থেকে 318। মানব জীবন মানে হলো এই জায়গায় মানুষ মারা যায়। আর মানব দেহ সম্পর্কিত অপরাধ দেখেন, মানব দেহ সম্পর্কিত অপরাধ বলছে 319 থেকে 377, এই জায়গায় মারা যায় না, কিন্তু এই জায়গায় হাত ভাঙছে, পা ভাঙছে, কান নষ্ট, কানের পর্দা ফাটাই ফেলছে, আটকায় রাখছে, অপহরণ করছে, এর হলো মানব দেহ, বুঝছেন? তাহলে মানব জীবন বললে 299 থেকে কত 318, আর মানব দেহ বললে 319 থেকে 377। আচ্ছা, এই জায়গা আর আমরা পড়বো না, এই জায়গা মোটামুটি নিন্দনীয় নরহত্যা এবং খুন, হোমিসাইড এগুলাও পড়বো না। এই জায়গা জাস্ট সরাসরি আমরা চলে আসব নিন্দনীয় নরহত্যা কয়টি উপায় হয়, মনে আছে না? 3টি উপায়, এটাও আমরা জানি, এটাও পড়বো না, বিগত বছরের প্রশ্ন পড়বো, বিগত বছরের প্রশ্ন আসেন। 2022 সালে একটা প্রশ্ন এসেছে, দেখেন দ্য পেনাল কোড 1860 এর কোন ধারায় কালপাবল হোমিসাইডের উপাদান বর্ণিত হয়েছে? কোন ধারায়? উপাদান সংজ্ঞা এক ধারাই বলছে, কত ধারা? 299 ধারা। তারপরেরটা দেখেন পেনাল কোডের কোন ধারায় অপরাধমূলক নরহত্যার সংজ্ঞা দেওয়া হয়েছে, কোন ধারায়? 299 ধারা। খুব কঠিন প্রশ্ন কিন্তু মোটামুটি শুনলেই পারবেন। তাহলে কালপাবল হোমিসাইড বা নিন্দনীয় নরহত্যার সংজ্ঞা বলেন, উপাদান বলেন, উভয়ই আলোচনা করছে কত ধারায়? 299। তারপরে আপনাদের যাদের পুরাতন বই সেই বইতে নাই, এই বইতে আছে, কতগুলা ব্যাখ্যা দিছে, ঠিক আছে? এই ব্যাখ্যা 3 নাম্বার ব্যাখ্যাটা আমরা একটু পড়বো, যাদের বইতে নাই তারা একটু শুনেন, এটা ইম্পর্টেন্ট। 299 3 নাম্বার ব্যাখ্যা, মাতৃগর্ভস্থ শিশুর মৃত্যু ঘটানো নরহত্যা বলে বিবেচিত হবে না। যখন কোন শিশু তার মায়ের শরীরের মধ্যে আছে তখন সে যদি মারা যায়, এটা কি হিসেবে গণ্য হবে না? নরহত্যা বলে গণ্য হবে না। মাতৃগর্ভস্থ শিশুর মৃত্যু ঘটানো নিন্দনীয় নরহত্যা বলে বিবেচিত হতে পারে যদি শিশুর কোনো অংশ প্রসূত হয়ে থাকে। এতটুকু ইম্পর্টেন্ট, আপনি মনে রাখবেন। 299 বলছে যে মাতৃগর্ভস্থ শিশুর কোনো অংশ যদি প্রসূত হয়, কোনো অংশ যদি কি হয়? প্রসূত হয়, তাহলে সেটা কি হিসেবে গণ্য হবে? নিন্দনীয় নরহত্যা হিসেবে গণ্য হবে। কিন্তু প্রসূত যদি না হয়, অর্থাৎ প্রসূত শব্দের অর্থ কি দেখেন, অর্থাৎ শিশুটি শ্বাস প্রশ্বাস গ্রহণ না করলেও বা সম্পূর্ণরূপে জন্মগ্রহণ না করলেও মাতৃগর্ভস্থ শিশুর মৃত্যু ঘটানো নিন্দনীয় নরহত্যা বলে বিবেচিত হতে পারে যদি কোন শিশুটির কোনো অংশ প্রসূত হয়ে থাকে। প্রসূত মানে হলো যদি প্রসব করে থাকে কিছু অংশ, সে তারপরে সেটা মারা গেছে, এটা হচ্ছে নিন্দনীয় নরহত্যা। খুনে যাচ্ছেন কেন? নিন্দনীয় নরহত্যা। মায়ের গর্ভে থাকাকালীন শিশুর জীবন মায়ের জীবনের অংশ মর্মে গণ্য করা হয় এবং এই কারণে মাতৃগর্ভস্থ শিশুর মৃত্যু ঘটানো নিন্দনীয় নরহত্যা মর্মে গণ্য হয় না, বরং সেটা গর্ভপাত বা মিসক্যারিজ অপরাধ হতে পারে। কিন্তু যে মাত্রই উক্ত শিশুর কোনো অংশ মায়ের গর্ভ হতে বের হয়, মায়ের গর্ভ হতে বের হয়, সেই মাত্র উক্ত জীবন একজন জীবন্ত মানুষ মর্মে গণ্য করা হয় এবং এমন প্রসূত শিশুর মৃত্যু ঘটানো নিন্দনীয় নরহত্যা মর্মে গণ্য হয়। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে মাতৃগর্ভস্থ শিশুর মৃত্যু ঘটানো কি নিন্দনীয় নরহত্যা হবে কি হবে না? হবে না। যদি কোন অংশ প্রসূত হয় তাহলে কি হবে? নিন্দনীয় নরহত্যা হবে। কত ধারায় বলছে? 299। আমরা বিগত বছরের প্রশ্ন পড়ি, 2023 সালের পরীক্ষায় আসছে, পারবেন এমনিতে। দেখেন নিম্নের কোনটি দণ্ডনীয় নরহত্যা নয়? এই আরো নাম আরেকটা বানাইছে,
নিন্দনীয় নরহত্যা, অপরাধমূলক নরহত্যা, অপরাধজনক নরহত্যা। নাম বাংলায় আরেকটা মনে আছে, কোনটি দণ্ডনীয় নরহত্যা নয়, মানে নিন্দনীয় নরহত্যা নয়। দৈহিক জখমের ফলে মৃত্যু, মৃত্যু ঘটনার অভিপ্রায় নিয়ে কৃত কাজ, মৃত্যুর সম্ভাবনা আছে জেনেও কৃত কাজ, মাতৃগর্ভস্থ শিশুর মৃত্যু। কোনটা? মাতৃগর্ভস্থ শিশুর মৃত্যু। আচ্ছা, এখন এখানে একটা প্রশ্ন আছে, 2014 বিজেস পরীক্ষা আসছে 2021 সালে। এটা একটু যদি দেখি, এক্স ওয়াই এর চলার পথে গর্ত করে মৃত্যুর ফাঁদ পেতে রাখায় ওয়াই ওই ফাঁদে পড়ে আহত হয়ে মারা যায়। এক্স গর্ত করে রাখছিল তাকে মারার জন্য, এবং সে ওই ফাঁদে পড়ে কি মারা গেছে। তাহলে এক্স এর অপরাধ কি? এই জায়গায় বইতে লিখছে দণ্ডনীয় নরহত্যা। অপশনে আছে খুন দণ্ডনীয় নরহত্যা, খুনের উদ্যোগ দণ্ডনীয় নরহত্যা, সংগঠনের উদ্যোগ। এই জায়গায় আমরা এটার উত্তর করব খুন। শুনেন, এই জায়গায় দণ্ডনীয় নরহত্যা তো হইছেই, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু ওই যে মৃত্যুর ফাঁদ পেতে রাখায়, তার মানে তার কি ছিল? পরিকল্পনা ছিল। তাই এই জন্য এখানে কি সংগঠিত হয়েছে? খুন হয়েছে। এই কারণে আমাদের পরীক্ষকরা এই প্রশ্নগুলোর উত্তর ঠিক না, মানে উত্তরটা এইভাবে দেওয়া উচিত। এই জায়গায় সরাসরি খুন আর দণ্ডনীয় নরহত্যা না দিয়ে উত্তর হওয়া উচিত এইভাবে, যে দণ্ডনীয় নরহত্যা যেটা খুন বলে গণ্য হবে, দণ্ডনীয় নরহত্যা যেটা খুন বলে গণ্য হবে না। তাইলে সবচেয়ে ভালো হয়, কারণ দুইটা ক্ষেত্রেই তো দণ্ডনীয় নরহত্যা, একটা হলো খুন বলে গণ্য হবে আর একটা খুন বলে গণ্য হবে না। তাহলে যেহেতু এখানে তার পরিকল্পনা আছে, তো সেহেতু এটা কি বলে গণ্য হবে? খুন বলে গণ্য হবে। আচ্ছা, আমরা সেলফ প্র্যাকটিসের 2 নাম্বার প্রশ্নটা পড়বো। দেখেন, এ জানে জেড একটি ঝোপের আড়ালে আছে, পাইছেন? এ জানে জেড জামান একটি ঝোপের আড়ালে আছে, কিন্তু বদরুল তা জানে না। আরিফ জামানের মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে অথবা এই ঘটনায় জামানের মৃত্যু ঘটার আশঙ্কা রয়েছে জেনে বদরুলকে উক্ত ঝোপের প্রতি গুলি ছড়ার জন্য আরিফ প্ররোচিত করে। আরিফ বলতেছে বদরুল রে, বদরুল তোর বন্দুক পরীক্ষা কর দি, ওই ঝোপে যে বন জঙ্গল আছে বন্দুকের গুলিতে সরে যায় কিনা, দেখি তোর বন্দুকের গুলির কত জোর। কিন্তু অ্যাকচুয়ালি ঝোপের আড়ালে আছে একজন ব্যক্তি, আরিফ জানে, কিন্তু যারে গুলি করতে বলতেছে সে জানে না। বদরুল গুলি ছড়ে এবং জামানকে হত্যা করে। এই ক্ষেত্রে আরিফ এবং বদরুলের অপরাধ কি? দুইজনের দায় কি? দেখেন, এখানে যে গুলি ছড়ছে বদরুল, তার কোনো অপরাধ হয় নাই। কেন হয় নাই সেই বিষয়টা কি জানে না, কিন্তু এ এখানে কি করেছে? নিন্দনীয় নরহত্যা। এখন আপনি যদি বলেন স্যার এই জায়গা তো খুনও হতে পারে, হ্যাঁ পারে, কিন্তু এই যে উদাহরণটা দিচ্ছে 299 ধারায়, খুন এখনো 300 ধারা আমরা এখনো আসি নাই। এই জন্য অপশনে দেখেন, এ কোনো অপরাধ করেনি, বি খুন করেছে, এ নিন্দনীয় নরহত্যা করেছে, বি কোনো অপরাধ করেনি, বি নিন্দনীয় নরহত্যা করেছে, এ কোনো অপরাধ করেনি, উপরে কোনোটি না। এই জায়গা যতগুলা আছে, এ নিন্দনীয় নরহত্যা করেছে কিন্তু বি কোনো কি করে নাই, অপরাধ করেন। 3 নাম্বার প্রশ্নটা, এটা নিয়ে আপনাদের অনেকে বুঝেন না, তারপরে আবার বলি। এ কোন গর্তের উপর, পাইছেন? কাষ্ঠদণ্ডাদি, কাষ্ঠদণ্ডাদি মানে কি? কাঠের যে স্টিক আছে সেগুলা, ঘাসের ফরাস পেতে মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে, এটা আন্ডারলাইন করেন, মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে বা এর দ্বারা মৃত্যু ঘটার আশঙ্কা রয়েছে জেনে অনুরূপ কোন গর্তের উপর কাষ্ঠদণ্ডাদি বা ঘাসের ফরাস পেতে দেয়। মানে এ ইচ্ছা করে গর্তের উপর এই জিনিসগুলো পেতে দিছে, যাতে যদি কেউ হাঁটে ওর উপর যখন পা ফেলবে তখন যাতে ভিতরে পড়ে গিয়ে মারা যায়। তার মানে আগে থেকে তার একটা কি আছে, পরিকল্পনা আছে। উক্ত স্থান মজবুত বলে বিশ্বাস করে জেড সেটার উপর পা রাখে এবং সেটার ভিতরে পড়ে মারা যায়। পা রাখছে আর ভিতরে পড়ে কি মারা গেছে, তাহলে এর অপরাধ কি? এখন এখানে অপশনে আছে নিন্দনীয় নরহত্যা, অপশনে আছে খুন, অপশনে আছে নরহত্যা, অপশনে আছে অবহেলাজনিত নরহত্যা। এখন এই জায়গায় প্রকৃতপক্ষে হয়েছে কি জানেন? খুন হয়েছে, কিন্তু এখানে নিন্দনীয় নরহত্যা কেন লিখছে?
উত্তর কেন নিন্দনীয় নরহত্যা লেখছে একটু একটু পার্থক্য বোঝেন। এটা সরাসরি 299 ধারার পার্থক্য। মানে এই প্রশ্নটা যদি হুবহু পরীক্ষায় আসে তাহলে উত্তর তাকাবো খুন, কিন্তু এই যে 300 ধারা এখনো আমরা পড়ি নাই, জাস্ট 299 ধারা পড়ার কারণে উদাহরণ যে দিছে, এই কারণে এটার উত্তর হয়েছে নিন্দনীয় নরহত্যা। বুঝেন কিনা? অনেকে মনে করে কি যে যেহেতু 299 ধারায় এই উদাহরণটা আছে তাই এটা জীবনও খুন হবে না, খুন হইলে তো 300 ধারায় উদাহরণ দিত, অনেকের ধারণা এটা, বাট তাদের ধারণা সঠিক না। ধরেন 299 ধারা এখন 300 ধারা এখন আবিষ্কৃত হয় নাই, তখন 299 ধারাই তো সব কি হয়েছে নিন্দনীয় নরহত্যা। কিন্তু যখন 300 ধারা হয়ে গেছে তখন সেই ঘটনাটা কি বলে পরিণত হয়েছে? খুন বলে পরিণত হবে। একটু ব্যাখ্যা দিই। ধরেন আমি একটু ধর্ম নিয়ে বলি। ইসলামে একটা পর্যায়ে ছিল শুরুর দিকে যে মানুষ মদ খাওয়া বৈধ ছিল, বুঝছেন? মানে মদ খাইলে এখন তো হারাম, মদ খাওয়া বৈধ ছিল, কিন্তু পরবর্তীতে এসে নাজিল করে যে মদ খাওয়া যাবে না। ওই যে একবার সাহাবীরা ওই মদ খেয়ে নামাজের মধ্যে দাঁড়াইছিল, নামাজের মধ্যে উলট পালট হয়ে গেছিল, পরে আল্লাহ আয়াত নাজিল করছে যে এটা আর খাওয়া যাবে না। তাহলে যতদিন পর্যন্ত মদ খাওয়া নিষেধ করে নাই ততদিন পর্যন্ত এটা কি ছিল? হালাল ছিল। পরে এটা কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। এখন আপনি আগের রেফারেন্স দিয়ে যতক্ষণ পর্যন্ত ওইটুকু আবিষ্কৃত হয় নাই ততদিন পর্যন্ত যারা মদ খাইছে সেটা কি বৈধ, কিন্তু জানার পরে যদি করে সেটা কি অবৈধ। তো বিষয়টা হলো এই 299 ধারা যদি শুধু বিবেচনা করি, 300 ধারারে যদি না আনি, এই উদাহরণের উত্তর কি? নিন্দনীয় নরহত্যা। আমি যদি 299 আর 300 দুইটারই বিবেচনা করে উত্তর করতে চাই তাহলে উত্তর হবে কি? খুন। এভাবে এই যে 4 নাম্বার প্রশ্ন, এটা আলোচনা 4 ইম্পর্টেন্ট। 6 নাম্বারটা বিশেষ করে একটু পড়ি যে মাতৃগর্ভস্থ শিশুর মৃত্যু ঘটানো নিন্দনীয় নরহত্যা বলে বিবেচিত হতে পারে যদি শিশুটির কোনো অংশ প্রসূত হয়ে থাকে, বিবিআই। আমরা এখন এখানে আছে নিন্দনীয় নরহত্যা এবং খুনের তুলনামূলক আলোচনা, এগুলা পড়তে যাব না। ওই যে পেজ দিছি, এক পেজেই সব আলোচনা করা আছে, সো এই জায়গা কিছুই পড়বো না, জাস্ট সেলফ প্র্যাকটিস গুলো পড়বো। সেলফ প্র্যাকটিস দেখেন, এ জেড কে হত্যা করার অভিপ্রায় গুলি করে, পাইছেন? এ জেড কে পাইছেন কিনা? এ জেড কে হত্যা করার অভিপ্রায় গুলি করে। হত্যা করার অভিপ্রায় মানে কি? তার হত্যা করার ইচ্ছা ছিল এবং ফলে জেড মারা যায়, আগে থেকেই প্রি প্ল্যান ছিল। এই মদিনা সুলতানা বলেন পূর্ব পরিকল্পনা করে যদি হত্যা করে সেটা কি হয়? সেটাকে নিন্দনীয় নরহত্যা হয় না খুন হয়? কি হয় বলেন? নিন্দনীয় নরহত্যা হয়েছে, এটা আপনার উত্তর সঠিক, বাট খুন হয় কিনা এটা বলেন। কিসের সাথে মিলে বলেন? 300 ধারার কোনটার সাথে মিলে? পূর্ব পরিকল্পনা 300 ধারার কোনটার সাথে মিলে? এই যে পূর্ব পরিকল্পনা যে হত্যা করছে, এই পূর্ব পরিকল্পনা 300 ধারার কোন বিষয়টার সাথে মিলে? লালন প্রথম অনুচ্ছেদ। প্রথম অনুচ্ছেদে আছে না যে অভিপ্রায় নিয়ে যদি হত্যা করে তাহলে সেটা কি হবে? খুন হবে। বলেন ভাই। আচ্ছা, বুঝছেন? 300 ধারার প্রথম ভাগে কয়টা অনুচ্ছেদ আছে? কয়টা? 4টা। এখন আপনারা আবার এরকম বললেন না, ওই যে একজন অঙ্ক করতেছে 2 যোগ 2 পারে না, সমান সমান কত হবে? এক পিসি তো পিছনে তাকাইছে, সামনে স্টুডেন্টের দিক তাকাইছে যে কি হবে কি হবে, একজন দেখাইছে এরকম, তো ওই আঙ্গুলি সাইডটা আগে দিয়ে আসছে, 4 আর লেখে নাই। আচ্ছা 2 নাম্বার দেখেন, এ জেড কে হত্যা করার উদ্দেশ্যে গুলি করে ফলে জেড মারা যায়, একই কি হয়েছে? খুন। দ্বিতীয় শর্ত জ্ঞান, যেটা অনেক আলোচনা করছে, এগুলা পড়তে যাব না, বাট সেলফ প্র্যাকটিসে আসেন। সেলফ প্র্যাকটিসে 3টা প্রশ্ন আছে, এই 3টা প্রশ্ন ভিভিআই। প্রথম যেটা, যে এমন একটি রোগে ভুগছে, আপনাদের বইতে আছে, পাইছেন?
জেড এমন একটি রোগে ভুগছে যে এক আঘাতেই তার মৃত্যুর সম্ভাবনা আছে। গোল দিবেন এই কথা জেনে, এই কথা কি জেনে জেড কে দৈহিক জখম করার অভিপ্রায় আঘাত করে, মানে মৃত্যুর অভিপ্রায় ছিল না, দৈহিক জখম করার অভিপ্রায় আঘাত করে, ফলে জেড মারা যায়। এর অপরাধ কি? এর অপরাধ খুন। কেন খুন? কারণ সে জেনে আঘাত করছে। সেম প্রশ্নটাই যদি বলতো না জেনে আঘাত করছে মারা গেছে, তাহলে এটা কি হতো? নিন্দনীয় অর্থাৎ মুখস্থ যারা করেন তারা এই জায়গায় ধরা খেয়ে যাবেন যদি না বুঝেন। মুখস্থ করলে প্রশ্ন সহজ হলে ফায়দা আছে, আর প্রশ্ন যখন একটু জটিল হবে, একটু ঘুরাই পেঁচাই দিবে, তখন ওই জিনিসগুলো না বুঝলে আবার ধরা খেয়ে যাবেন। আচ্ছা, 2 নম্বরে সেম প্রশ্নটা 2 নম্বরে একটু দেখি। দেখেন, জেড এমন একটি রোগে ভুগছে যে এক আঘাতেই তার মৃত্যুর সম্ভাবনা আছে। এই কথা বল দিবেন না জেনে। এই কথা কি না জেনে জেড কে দৈহিক জখম করার অভিপ্রায় এমন আঘাত করে যা একজন সুস্থ মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট নয়। না জেনে আঘাত করছে এবং যে আঘাত করছে তাতে একজন মানুষের মারা যাওয়ার কথা না। উক্ত আঘাতের ফলে জেড মারা যায়, এর অপরাধ কি? নিন্দনীয় হত্যা। তাহলে প্রথমটায় জান ছিল, দ্বিতীয়টায় কি জানে না। আঘাত কিন্তু প্রথমেও যা, দ্বিতীয়তে তাই, শুধু একটাই না জানার কারণে হয়েছে নিন্দনীয় নরহত্যা, জানার কারণে হয়েছে কি খুন। এবার তৃতীয় নাম্বারটাও ইম্পর্টেন্ট, দেখেন। জেড এমন একটি রোগে ভুগছে যে এক আঘাতে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। এই কথা না জেনে, এখন না জেনে দেখেই নিন্দনীয় হত্যা দাগায়েন না। না জেনে জেড কে দৈহিক জখম করার অভিপ্রায় এমন আঘাত করে, আন্ডারলাইন করবেন, যা প্রকৃতির স্বাভাবিক গতিতে একজন সুস্থ ব্যক্তির মৃত্যু ঘটাতে যথেষ্ট। মানে না জেনে, ঠিক আছে জানে না, বাট এমন আঘাত করছে যে একজন সুস্থ স্বাভাবিক মানুষের মারা যাওয়ার জন্য কি যথেষ্ট। তাহলে এই ক্ষেত্রে কি করছে সে? তাহলে এই জ্ঞানের ক্ষেত্রে 3টা উদাহরণ। একটা হলো জেনে আঘাত করছে খুন, না জেনে আঘাত করছে নিন্দনীয় হত্যা, না জেনে আঘাত করছে কিন্তু এমন আঘাত যে একজন সুস্থ স্বাভাবিক মানুষ মারা যেতে পারে, সেটাও কি হবে? আমরা বিগত বছরের প্রশ্ন চলে আসি। দেখেন 2017 সালের পরীক্ষায় একটা প্রশ্ন আসছে, ক এমন একটি রোগে ভুগছে যে এক আঘাতেই তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। হয় এই কথা না জেনে, আন্ডারলাইন করেন, কি না জেনে ককে দৈহিক জখম করার অভিপ্রায় এমন আঘাত করে যা একজন সুস্থ মানুষের মৃত্যু ঘটাতে পারে, উক্ত আঘাতের ফলে ক মারা যায়। এ জায়গা কি হয়েছে? কোন হইতে? সে তো জানতো না, তারপরেও কেন খুন হলো বলেন? কারণ এমন আঘাত করছে যে একজন মানুষের মারা যাওয়ার জন্য সেটা যথেষ্ট। সেলফ প্র্যাকটিসের পরেতে, সেলফ প্র্যাকটিসের এই প্রশ্নটা দেখেন, কোন কারণ ছাড়া জনতার উপর গুলি করে, কোনো কারণ ছাড়া জনতার উপর গুলি করে ফলে বি মারা যায়, কোন অপরাধটা হয়েছে? খুন। জনতার উপর গুলি করে যদি এই জায়গায় অভিপ্রায় নাও থাকে, এ জায়গায় এটা কি হয়েছে? আসন্ন বিপজ্জনক কাজ, ইমিনেন্টলি ডেঞ্জারাস অ্যাক্ট। 3 নাম্বার প্রশ্নটা পড়ি, দেখেন, এটা ইম্পর্টেন্ট। ভিভিআই দণ্ডবিধি 300 ধারা 4th অনুচ্ছেদ অনুযায়ী কোন ব্যক্তিকে খুনের জন্য দণ্ডিত করার ক্ষেত্রে নিম্নলিখিত কোন শর্তটি পূরণ করা আবশ্যক? আসন্ন বিপজ্জনক কাজের মাধ্যমে হত্যা করা। তারপরে এই জায়গার তুলনা আছে, সংক্ষেপে মনে রাখুন, সংক্ষেপে পড়তেও যাবেন না, কেটে দেন, দরকার নাই। এরপরে আমরা ব্যতিক্রমে অংশে চলে আসি। ব্যতিক্রম আছে কয়টা? 5টা। বিগত বছর প্রশ্ন 2020 সালে এসেছে, দেখেন, খুন বলে গণ্য হওয়া দণ্ডনীয় নরহত্যা এবং খুন বলে গণ্য না হওয়া দণ্ডনীয় নরহত্যার মধ্যে মুখ্য পার্থক্যকারী উপাদান কোনটি? এটা একটা দারুণ প্রশ্ন। বলছে যে খুন বলে গণ্য হওয়া দণ্ডনীয় নরহত্যার, খুন বলে গণ্য না হওয়া দণ্ডনীয় নরহত্যার মধ্যে মুখ্য পার্থক্যকারী উপাদান কোনটি? দেখেন উত্তরে বলছে যে পরিস্থিতিতে অপরাধ সংঘটিত হয়েছে। দেখেন আমি একটু উদাহরণ দিই। আমরা 3য় অনুচ্ছেদে আছে কি নেচার অফ ইনজুরি, যে একজন ব্যক্তি যদি আর একজন ব্যক্তির এমন আঘাত করে যে আঘাত তরবারি এক জায়গাতে ঢুকে আর এক জায়গায় দিয়ে বের করছে, মারা গেছে, তাহলে এটা কি হচ্ছে? খুন হচ্ছে। বুঝেন কিনা? কিন্তু আবার প্রথম ব্যতিক্রমে কি বলছে?
যে গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হইয়া যদি একজন আরেকজনকে মেরেও ফেলে সেটা কি হবে না, খুন হবে না। তাহলে এখন কি বলবেন যে প্রথম ব্যতিক্রম আর তৃতীয় অনুচ্ছেদ সাংঘর্ষিক কিনা? এই জায়গা বলছে খুন হবে, আবার ওই জায়গা বলছে আর উত্তেজিত হইয়া যদি কাজটা করে তাহলে কি হবে না, খুন হবে না। এখন দেখতে হবে যে নেচার অফ ইনজুরি কমন, নেচার অফ ইনজুরি আছে, কিন্তু দেখতে হবে যে ওই কাজটাকে সে কোন পরিস্থিতিতে করছে, পরিকল্পনা করে করছে নাকি ইনস্ট্যান্টলি করছে। যদি পরিকল্পনা করে করে তাহলে কি হবে, খুন হবে। আর নেচার অফ ইনজুরি আছে বাট ওই কাজটা করছে কি হঠাৎ করে, পরিকল্পনা ছাড়া, তাহলে সেটা কি হবে, নিন্দনীয় নরহত্যা। বুঝেন কিনা? আর যে বুঝবেন না সে সবই মনে হবে হত্যা, সবই মনে হবে খুন, সবই মনে হবে নিন্দনীয় নরহত্যা। কেউ বুঝতে চাইলেও তারে জিজ্ঞেস করলেও বুঝাই দিবেন গোজামিল যে তাহলে মূল কথা হলো যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিরে হত্যা করলেই নিন্দনীয় নরহত্যা যদি বেআইনি ভাবে করে। কিন্তু যদি 300 দ্বারা 4টা অনুচ্ছেদ মিলে যায় তাহলে সেটা খুন, আর ব্যতিক্রমের মধ্যে পড়লে সেটা খুন না। তবে এই জায়গার যে প্রশ্নটা, এটা বলছে যে খুন বলে গণ্য হওয়া এবং খুন বলে গণ্য হবে না এমন নরহত্যার ক্ষেত্রে মূল পার্থক্য কোনটা, যে পরিস্থিতিতে অপরাধটা করা হয়েছে। যে পরিস্থিতি মানে হলো আপনি কি হঠাৎ করে করছেন নাকি পূর্ব পরিকল্পনা অনুসারে করছেন। তারপরে দেখেন 2 নম্বর প্রশ্নটা, দ্য পেনাল কোড 1860-এর 300 দ্বারা উল্লেখিত খুনের সংজ্ঞায় কয়টা ব্যতিক্রম আছে? 5টা। দণ্ডবিধিতে কয়টি ব্যতিক্রমের উল্লেখ আছে যখন নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে না? কয়টা? 5টি। কেউ বলেন না, মাত্র পড়লাম, দেখি মাহবুব সাহেব পারে কিনা। মাহবুব সাহেব বলেন তো, দণ্ডবিধিতে কয়টা ব্যতিক্রম আছে যেখানে নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে? কি কি সেটা প্রশ্ন বুঝছেন? আবার বলি, প্রশ্ন শুনেন। দণ্ডবিধিতে 300 ধারায় কয়টা ব্যতিক্রম আছে যেখানে নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে? কি কি 3টা? 4ও বললেন, 3ও বললেন, 5ও বললেন। এদের 3টের যোগ করে গড় কত হয়? নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে। দণ্ডবিধি প্রথম অনুচ্ছেদের প্রথম ব্যতিক্রমের 3টা ব্যতিক্রমে, ওই 3টা ব্যতিক্রম কি কি? উত্তেজনার যদি অজুহাত হিসেবে দেখেন, সরকারি কর্মকর্তারা যদি উত্তেজিত হয়ে হত্যা করেন, আর একটা হলো বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করলে যদি উত্তেজনা দিয়ে থাকে। দেখেন এইগুলো অ্যাডভান্স প্রশ্ন, মানে একটু প্রো লেভেলের। নর্মালি সবাই জানে যে 300 ধারায় ব্যতিক্রম আছে 5টা, যে যখন নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে না। হঠাৎ করে বলেও ফেলবে সবাই 5টা, প্রশ্ন ভালোভাবে দেখবে না। যদি বলে যে 300 ধারায় কয়টা ব্যতিক্রম আছে, দ্বিতীয় ভাগেই আছে কয়টা ব্যতিক্রম আছে যেখানে নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে, তখন উত্তর হবে কত? 3টা। ওই যে প্রথম ব্যতিক্রমের 3টা ব্যতিক্রম। বুঝতে পারছেন? আমরা ব্যতিক্রম একে আসি, এটা বিস্তারিত পড়বো না, যা পড়ার ওই জায়গায় পড়ছি। বিগত বছরের প্রশ্ন দেখেন, 2023 সালের 16 বিজিএস পরীক্ষায় আসছে, মনে রাখেন। এমনিতে এক ব্যক্তি তার স্ত্রীকে আঘাত করার উদ্দেশ্যে আঘাত করতে গিয়ে কোলের নবজাতক শিশুর গায়ে আঘাত লাগে এবং শিশুটি মারা যায়। এক্ষেত্রে দ্য পেনাল কোড 1860-এর 300 ধারার কোন ব্যতিক্রমটি প্রযোজ্য হবে? এখন এই জায়গায় তার স্ত্রীকে আঘাত করার উদ্দেশ্যে আঘাত করতে গিয়ে কোলের নবজাতক শিশুকে আঘাত লাগে এবং শিশুটি মারা যায়। এইটা অ্যাকচুয়ালি ওই যে গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে আঘাতটা করছে, এই কারণে এটা পড়তেছে কোন ব্যতিক্রমে? ব্যতিক্রম 1, প্রথম ব্যতিক্রম, ওই যে আঘাত করতে গিয়ে মেরে ফেলছে। এই প্রশ্ন আসলে ক্লিয়ার না, এই জায়গা আর একটু কথা বলা উচিত ছিল যে আঘাতটা কি স্ত্রীর উত্তেজনা বশত করতে গেছে নাকি তাদের মধ্যে আগে থেকে ঝগড়া ছিল। তো এই টাইপের কোনো কথা বলে নাই। তো আপনার এই জায়গা ব্যতিক্রম একটার মধ্যে ফেলাই লাগবে। এই জায়গায় খুনের কোনো আশঙ্কা নাই, কারণ অপশনে খুনের কোনো অপশন নাই। তো ব্যতিক্রম হয় আপনি এ জায়গা সম্ভাব্য যে 2টা আসে, হয় 4 হয় না হলে 1 হয়। 1-এ আছে গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন,
আর 4-এ আছে কি সাডেন ফাইট। সো 1-এ ফেলতে হবে, না হলে 4-এ ফেলতে হবে। তো 1-এই ফেলি আসেন। 2 নাম্বার দেখেন, একজন পুলিশ কর্মকর্তা আদালতের নির্দেশে ক কে আইনানুগভাবে গ্রেফতার করে। এতে ক প্রচন্ড ভাবে উত্তেজিত হয়ে খ কে হত্যা করে। ক পেনাল কোডের কোন ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে? সরকারি কর্মকর্তারা যদি উত্তেজনাবশত হত্যা করে কি হবে? খুন হবে। বর্তমানে এই নতুন সরকার ক্ষমতায় আসার পরে যে জিনিসটা লক্ষণীয়, কিছু কিছু উগ্র পন্থী লোকজন এরা ওই ভোক্তা অধিকার সংরক্ষণের যে ওই গেছে ম্যাজিস্ট্রেট, ওনারেও দাম দেয় না, নির্বাহী ম্যাজিস্ট্রেটও দাম দেয় না, পুলিশেও দাম দেয় না, আর্মির সাথে যাইও তর্ক করছে যে আমি এই জায়গা দাঁড়ালাম, আমার কার্ড দিয়ে দেবে। দেখছেন? তো ধরেন এরকম যদি হয়, কালকে একজন ওই যে খেজুরের দোকানে গেছে, তো একজন উনি ওই লোকের সাথে তর্ক করতেই ছিল। এখন ধরেন ওই লোক এমন রাগ হয়েছে, তাই বলে ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেটকে গলা কামড়ায় মেরে ফেলছে, যে কি তুই এই জায়গায় আসবি কেন এই খেজুরের দোকানে? তাহলে উনি যদি বলে যে ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট আমার আজে বাজে কথা বলছে, এই কারণে আমি উত্তেজিত হয়ে কাজ করছি, এটা বলেন তো কি হবে? খুন হবে নাকি নিন্দনীয় হত্যা হবে? এটা অবশ্যই খুন হবে, কারণ সে উত্তেজনাবশত হত্যা করতে পারে সরকারি কর্মকর্তা। 3 নম্বরে দেখে আসেন, ক একজন সাক্ষী হিসেবে ম্যাজিস্ট্রেট খ এর সামনে উপস্থিত হয়। খ বলেন যে তিনি ক এর সাক্ষীর এক কথাও বিশ্বাস করেন না এবং ক মিথ্যা শপথ করেছে। এসব কথায় ক আকস্মিক ক্রোধে উদ্দীপ্ত হয়ে খ কে হত্যা করে। মানে সাক্ষী হত্যা করছে ম্যাজিস্ট্রেটে, এটা কি হবে? খুন হবে। আচ্ছা, আমরা সেলফ প্র্যাকটিসের 4-5 এগুলা গুরুত্বপূর্ণ পড়ে ফেলবেন, আস্তে আস্তে ধৈর্য ধরে পড়বেন। এই জায়গা যত বড় বড় প্রশ্ন আছে ধৈর্য ধরে পড়বেন, সব ব্যাখ্যা ইনশাল্লাহ পেরে যাবেন। এখানে সব শেষে একটা প্রশ্ন আছে 9 নম্বরে, দেখেন এ জেড এর নাক ধরে টেনে তোলার চেষ্টা করে, পাইছেন? ধরার আর কিছু পাই নাই। দেখেন এ জেড এর নাক ধরে টেনে তোলার চেষ্টা করে। উক্ত কাজ হতে বিরত রাখতে জেড ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করে একে পাকড়াও করে। মানে সে ধরতে চাইছিল কি, নাক ধরে চেষ্টা করে। এখন যার নাক ধরতে গেছে সে তার আত্মরক্ষার অধিকার প্রয়োগের অধিকার কিন্তু আছে, সে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে। এখন ফলে এ হঠাৎ ও প্রচন্ড উত্তেজিত হয়ে জেডকে হত্যা করে। তখন সে বললো যে তোর নাক ধরে টানছি, তুই চুপ করে টান খাবি, উল্টো আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছিস, তোরে যে দিলাম হত্যা করে। তাহলে এই জায়গায় কি হয়েছে বলেন তো? খুন হয়েছে। এটা হচ্ছে প্রথম ব্যতিক্রমের 3 নাম্বার ব্যতিক্রম, কারণ তারে যে উত্তেজনাটা দিছে বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে, বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে। তো এই ক্ষেত্রে কি হয়েছে? খুন হয়েছে। কেউ না বুঝলে বললেন, অনলাইন অফলাইনে যদি কেউ না বুঝেন, লজ্জার কিছু নাই, 100 বার না বুঝলে 100 বার বোঝানো হবে, বাট আপনার মুখ ফুটে বলতে হবে। দ্বিতীয় ব্যতিক্রমে সেলফ প্র্যাকটিস পড়লাম না আমরা, পারবেন ইনশাল্লাহ। তৃতীয় ব্যতিক্রম সরকারি কর্মকর্তা মানে অতিক্রম করে মৃত্যু ঘটালে। চতুর্থটাও পড়লাম, সম্মতি সহকারে মৃত্যু তো পড়ছি। সেলফ প্র্যাকটিস দেখেন, সেলফ প্র্যাকটিসের 2 নাম্বার, কত বছরের অধিক বয়স্ক হয়ে ইচ্ছাকৃতভাবে মৃত্যুবরণ করে বা মৃত্যুর ঝুঁকি নাই হলে তার নিন্দনীয় হত্যা হবে, খুন নাই। কত বছর? 18 বছর। দেখেন ব্যতিক্রম প্রমাণের বিষয়টা এর আগে আমরা পাইছি যে ব্যতিক্রম যে দাবি করে ব্যতিক্রম প্রমাণের দায়ভার তার। সাক্ষ্য আইনের কত ধারায়? 105 ধারায়। এই আকিনুর সাহেব বলেন তো, ব্যতিক্রম জেনারেল এক্সেপশন কোথায় আছে? কত? 2য় অধ্যায়। মিলন? 4র্থ অধ্যায়। 4র্থ অধ্যায় কত থেকে কত ধারা বলেন মিলন সাহেব? হেজুল সাহেব বলেন।
আপনাদের এই মনে করার এই টেকনিক দেখলে একটা নাটকের দৃশ্য মনে পড়ে যায়। নাটক হলো হুমায়ুন আহমেদের, নাটকের নাম আমার মনে নাই। ওই ওনরা অজপাড়াগায় তিনজন সাংবাদিক যাচ্ছে, চ্যানেলের সাংবাদিক। তারা ওই এক লোক আছে পাখির ভাষা বুঝে, তার ইন্টারভিউ নিতে যাচ্ছে। এখন যাওয়ার পথে অনেক দূর, অনেক কাদা টাদা পার হয়ে যাওয়া লাগে, গ্রামের মধ্যে সন্ধ্যা মতো হয়ে গেছে। ওনাদের হোটেল টোটেলে যে খাবে সেই জায়গাও নাই। হঠাৎ করে গ্রামের হেডমাস্টারের সাথে দেখা। তা উনি আইসা বলতেছে আমি অমুক MA গোল্ড মেডেল বিটি, মোটামুটি এগুলো বলে টলে আপনারা কারা? আমরা চ্যানেলের সাংবাদিক, অমুক রে ভিডিও করতে যাচ্ছি। বলছে ও তো এক পাগল, ওরে ভিডিও করে কি করবে? আমার মেয়ে গান বাজনা জানে পিস্তি, ওরে ভিডিও না করে আমার বাসায় চলেন, আমি খানা দিবানি, খাওয়া বানি। তো ওরা ওই খাওয়ার লোভে বলছে যে ঠিক আছে আমরা আপনার বাসায় যাচ্ছি। এখন পিস্তিরে ডাকছে যে মা আসো, এনাদের সামনে গান পরিবেশন করো, একটা গজল গাও। ওই যে একটা গজল আছে না, উনি বলতেছে, ওই বাবা বলতেছে যে তোরা আয়, তোরা আয়। আয় ওনার আর মনে আসতেছে না। হঠাৎ করে মনে হচ্ছে, স্যার মনে উঠছে কি, ওই যে তোরা দেখে যা আমি না মায়ের কোলে, নজরুলের একটা গজল আছে। তো এখন উনি ঘন্টা খানিক ধরে মনে করতেছে যে তোরা আয়, তোরা আয়। মনে পড়ছে তোরা দেখে যা আমি না মায়ের কোলে। এখন আপনারা এই যে একজন বলছেন 96, একজন এই জায়গায় এসে বলছে 106, তারপরে বলছে 96, মানে তোরা আয়। আস্তে 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 যাক, শেষ পর্যন্ত আসছে, সমস্যা নাই। দেখেন, মনে না পড়লে মনে করেন যে তোরা আয় আয়, আস্তে আস্তে চলে আসবে। আচ্ছা, তো তাহলে আমাদের জেনারেল এক্সেপশন যে শুধু 300 ধারার দ্বিতীয় অংশে আছে তা না, জেনারেল এক্সেপশনের যে মূল অধ্যায় সেটা কিন্তু আমরা মাত্র 2টা ধারা পড়ি না, আর সব ধারা পড়ছি 76 থেকে 106। চলে আসি আমরা শাস্তির জায়গায়, ভাই শাস্তির ছকে আসেন। এখানে একটা কথা বলে রাখা ভালো, 301 ধারাটা এখানে নেই। 301 ধারাটা আমি একটু ব্যাখ্যা দিই, যে একজনকে হত্যা করতে গিয়ে যদি আর একজনকে হত্যা করে, তাহলে ওই আগের জনকে হত্যা করলে যেভাবে দায়ী হতো, আর একজন হত্যা হইছে মারা গেছে সেইভাবে দায়ী হবে। কিভাবে একটু উদাহরণ দেই। 301-এ বলছে, 301-এ মামলা হয় না, 301 হলো প্রসিডিউরাল সেকশন। ধরেন আবুল হোসেন এবং মাহবুব সাহেব দুইজন এক জায়গায় আছে। এখন একজন হত্যাকারী আবুল হোসেন সাহেবের গুলি করতে গেছে, গুলিটা আবুল হোসেন সাহেবের লাগে নাই, গুলিটা লাগছে হলো আপনার, কার লাগছে বলেন? আমাদের মাহবুব সাহেবের। মাহবুব সাহেব মারা গেছে। তাহলে যে হত্যাকারী সে যদি বলে যে আমি তো মাহবুব সাহেবের মারতে চাই নাই, আমি মারতে চাইছিলাম কারে? আবুল হোসেন খানরে, 301-এর ব্যাখ্যা অনুসারে আবুল হোসেন সাহেবরে মারলে যে সাজা হতো, মাহবুব সাহেবরে মারতো সেই একই সাজা। বুঝেন নাই বোধহয়। আবার বাজে কথা বলছে ধরেন পিপাস বাইন। এখন পিপাস বাইন্ডে আপনি যাইয়ে মানে রাগের মাথায় গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে পিপাস বাইন্ডে রাগের মাথায় বাঁশ দিয়ে মাথায় বাড়ি দিতে গেছেন। পিপাস বাইন যদি ওই জায়গায় বাঁশের বাড়ি খেয়ে মারা যায়, এটা কি হবে? নিন্দনীয় নরহত্যা না ভাই? কারণ এটা তো কি করছে, গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়, বাঁশ দিয়ে বাড়ি দিতে গেছে, পিপাস বাইন কায়দা করে সরে গেছে, আমাদের নির্বল সাহেব আসছে, উনার মাথায় বাড়ি লেগে উনি মারা গেছে। মারতে চাইছিল কারে? পিপাসছে, কিন্তু লাগে গেছে কার? নির্মলের। এই জায়গায় নিন্দনীয় নরহত্যাই হয়েছে 301-এর ব্যাখ্যা অনুসারে। তাইলে মামলা কিন্তু 301-এ হবে না, মামলা হবে খুন হলে 302, নিন্দনীয় নরহত্যা হলে 304, কিন্তু ব্যাখ্যা আসবে কত? 301-এর। একজনকে হত্যা করতে গিয়ে আর একজনকে হত্যা করলে, মানে সেটা খুন হোক বা নিন্দনীয় নরহত্যা হোক, উভয় ক্ষেত্রেই সেটা কি হবে, মানে ওই 301-এর ব্যাখ্যা অনুসারে আর একজনে মেরে ফেললেও খুন হবে, বা আর একজনে মেরে ফেললেও নিন্দনীয় নরহত্যা হবে। মদিনা সুলতানা বোঝেন নাই বলেন তো? 301 বোঝেন নাই? লুৎফর সাহেব বুঝতেন? কি বুঝছেন? বোঝান, ওনার বোঝান, জোরে বলেন। মদিনা সুলতানের বোঝান।
স্যার আমি ভাইকে ফোন করতে গেলাম জি আরেক ভাইকে ফোন করলাম এই ক্ষেত্রে তাকে তো ফোন করা হলো হত্যা হবে না? না, ব্যাখ্যা হলো না। আকিনুর বুঝছেন? ফেরদৌস বলেন 301-এর ব্যাখ্যা বোঝেন? কি বোঝেন ভাই শুনি। একজন হত্যা করতে গেলে যদি আরেকজন হত্যা করে হত্যা করে যে শাস্তিগত ক্ষেত্রে তো আসলে দায় আছে। আমি কিন্তু বুঝাইছি, শুনেন। ওর লুৎফর সাহেব যে ব্যাখ্যা দিছে ভুল ব্যাখ্যা। আমি বলছি যে ধরেন আপনি একজনের নিন্দনীয় হত্যা করতে গেছেন, তো তারে সে মারা যায়নি, মারা গেছে পাশের জন, তাহলে সে মারা গেলে যেভাবে আপনি দায়ী হতেন, এ মারা গেছে সেভাবেই আপনি দায়ী হবেন। একজনকে খুন করতে গেছেন, যারে খুন করতে গেছেন তারে খুন করতে পারেন নাই, আর একজন মারা গেছে, তাহলে সে মারা গেলে যেভাবে খুনের জন্য দণ্ডিত হতেন, আর একজন মারা গেছে কি হবে? খুনের জন্য দণ্ডিত হবেন। বুঝছেন? 301-এ কখনো মামলা হয় না। 301 হচ্ছে বলছে যে একজনের হত্যা করতে গিয়ে যদি আর একজনের হত্যা করে, তাহলে আর একজনের মারা যদি খুন হতো তাহলে এটাও খুন, আর একজনের মারা যদি নিন্দনীয় হত্যা হইতো এটাও নিন্দনীয় হত্যা। বুঝছেন? আচ্ছা, এখন আমরা শাস্তিতে আসি। দেখেন খুনের শাস্তি। ধারা 302 খুনের শাস্তি, পানিশমেন্ট ফর মার্ডার, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং দেখেন অর্থদণ্ডে দণ্ডিত হবে। পাইছেন? এবং শব্দটা বললেন, এবং মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, এবং সেই সাথে এই নির্মল সাহেব পাচ্ছেন না খুঁজে? এবং আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, তাহলে হত্যা মামলায় হয় আসামি মৃত্যুদণ্ড দণ্ডিত হবে, না হলে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবে, এবং অর্থদণ্ড অবশ্যই থাকবে। 303 ধারাটা পড়ি আমরা। এখন নতুন একটা ওই আতাউর মৃধা বনাম রাষ্ট্র, এই কন্ট্রোভার্সিটা যখন তৈরি হলো, যখন উচ্চ আদালত রায় দিছে, এখন থেকে বিচারকরা রায় দেয় অন্যরকম। কিরকম? ধরেন সাম্প্রতিক সময়ে এই কিছুদিন আগে, মাসখানিক আগে, ওই গোপালগঞ্জেরই একটা হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করে ঢাকা থেকে রায় দিছে। ওই জায়গায় 302-এর মামলা, হত্যা মামলা, 5 জনকে দিছে মৃত্যুদণ্ড, 11 জনকে দিছে যাবজ্জীবন কারাদণ্ড, আর 4 জনকে দিছে আমৃত্যু কারাদণ্ড, আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড। বুঝেন? এখন আমার 302-এ কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড শব্দটাই আছে, কোথাও কিন্তু আমৃত্যু কথা নাই। তাহলে বিচারক 302-তে যাবজ্জীবন কারাদণ্ডই দিল, বাট দুই রকম। একজনকে দিল কি আমৃত্যু, আর একজনকে দিছে যাবজ্জীবন কারাদণ্ড। এই দুইটার অর্থ কি? যাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিছে, আতাউর মৃধা বনাম রাষ্ট্র এই মামলায় উচ্চ আদালত বলছে যে যদি রায়ে শুধু যাবজ্জীবন কারাদণ্ড শব্দটা উল্লেখ থাকে তাহলে সে সাজা খাটবে 30 বছর, আর রায়ে যদি উল্লেখ থাকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড, তাহলে সাজা খাটবে কতদিন? মৃত্যুর আগ পর্যন্ত। বুঝেন কিনা? কিন্তু দণ্ডবিধিতে যদি কেউ বলে যে তাহলে স্যার দণ্ডবিধির কোন ধারাই কিন্তু এই কথা বলে নাই যে যাবজ্জীবন কারাদণ্ড মানে 30 বছর, আমৃত্যু বললে আমৃত্যু। দণ্ডবিধিতে সংশোধনী আনা উচিত এই পরীক্ষার্থীদের জন্য, বাট দণ্ডবিধিতে আপাতত যা আছে মনে রাখবো যে যাবজ্জীবন কারাদণ্ড মানেই কি আমৃত্যু। দণ্ডবিধিতে 30 বছরটা তখনই প্রযোজ্য হয় ওই যে ভগ্নাংশ নির্মূলের ক্ষেত্রে। যাই হোক, এটা বিস্তারিত এর আগের ক্লাসগুলোতে দেখে নিন, অনেক আলোচনা করছি। 303 ধারা দেখেন, যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুনের শাস্তি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা, যে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত একজন ব্যক্তি। এখন আপনাদের মনে অনেকের প্রশ্ন উঠে, স্যার যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তি সে কি জেলের ভিতরে আছে না বাইরে আছে? সে ভিতরেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে। উদাহরণস্বরূপ এরকম বলা যায়, ধরেন একজনকে যাবজ্জীবন ওই যে মামলার রেফারেন্স আমি দিলাম, যাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিছে তারা তো অনেকে আছে রায়ের দিন হাজির ছিল, ভিতরে গেছে, আর অনেকে আছে পলাতক। তাহলে সে কি যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি? তাহলে এখন সে যদি কাউরে হত্যা করে, তাহলে ওই মামলা তো যা হওয়ার হোক না কেন, হত্যা যে করছে এটা তো আরেকটা কি মামলা, নতুন মামলা। তাহলে তার বিরুদ্ধে মামলা হবে কত ধারায়? 303 ধারায়, এবং তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এই জায়গায় একটু লেখেন অর্থদণ্ড নেই, 303 ধারায় অর্থদণ্ডের কথা উল্লেখ নেই। 303-এ একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড।
হ্যাঁ বলেন। এখানে যে যাবজ্জীবন কারাদণ্ড মৃত্যুদণ্ড হয়, এই যাবজ্জীবন কারাদণ্ড কর্তৃক মৃত্যুদণ্ড মানে যাবজ্জীবন যে ব্যক্তি যার যাবজ্জীবন কারাদণ্ড রয়েছে, তিনি যে হত্যা করবেন, হ্যাঁ এখানে হত্যার তো মৃত্যুদণ্ড, কারণ এই যাবজ্জীবন কারাদণ্ডটাকে আপেক্ষিক কারাদণ্ড। সেটা তো রায়ের বিষয়। রায়ে কি বলছে? রায়ে যদি আমৃত্যু বলে আমৃত্যু, আর যাবজ্জীবন বললে যাবজ্জীবন। বুঝছেন? আচ্ছা, আমরা 304 ধারা দেখবো। দেখেন ভাই, 303 পাইছি, তাহলে 303-এ কি মৃত্যু অর্থদণ্ড আছে? অর্থদণ্ড নাই। 304-এ আসেন। 304-এ বলছে নিন্দনীয় নরহত্যার শাস্তি। নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য নাই এমন নিন্দনীয় নরহত্যার শাস্তি মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে। বলতেন মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে, পাইছেন? মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে নরহত্যা করলে যেটা খুন নয়, সেই ক্ষেত্রে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড। এখন আপনি যখন নতুন নতুন পড়তেছেন, তখন প্রথম আপনার বাসায় গিয়ে যখন পড়তে বসবেন, তখন মনে হবে যে অভিপ্রায় নিয়েই যদি করে তাহলে তো সেটা খুন হওয়ার কথা, তাহলে এটা নিন্দনীয় নরহত্যায় 304-এ আসলো কেন? এই জায়গায় একটু অভিপ্রায়ের পাশে একটু লিখে রাখেন তাৎক্ষণিক অভিপ্রায়। মানে আপনি একজন ব্যক্তি যখন আরেকজন ব্যক্তির পূর্ব পরিকল্পনা ছিল না, কিন্তু সে যখন হঠাৎ করে উত্তেজিত হলো, ওই মুহূর্তে এমন উত্তেজিত হয়েছে যে তোরে এখনই হত্যা করে ফেলবো। একজন ব্যক্তি বাসায় এসে দেখলো তার বোনের সাথে প্রতিবেশী আপত্তিকর অবস্থায় আছে, তখন ওই ব্যক্তি ওই মুহূর্তে এমন উত্তেজিত হয়েছে যে কুড়াল ছিল যে তোদের দুইজনকে আজকে মেরেই ফেলবো। ওই যে তাৎক্ষণিক ভাবে ওনাদের কি, ওনার ইন্টেনশন কি ছিল? হত্যাই করা। তার মানে ওই তাৎক্ষণিক ভাবে ওনার অভিপ্রায় ছিল। বাট অভিপ্রায় থাকলেও, ন্যাচার অফ ইনজুরির সাথে মিললেও, এটা করছে কোন পরিস্থিতিতে? গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে। সো এই ক্ষেত্রে উনি, ওনার সাজা হবে এই যে প্রথম অংশের মতো, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড এবং সেই সাথে কি অর্থদণ্ড। বুঝছেন? 304-এর দুইটা শাস্তি আছে। দ্বিতীয় ভাগ দেখেন, অভিপ্রায় ছাড়া। অভিপ্রায় ছাড়া কিন্তু জানে যে এমন কার্য সম্ভবত মৃত্যু ঘটাবে বা এমন শারীরিক জখম ঘটাবে যা সম্ভবত মৃত্যু ঘটাবে। আপনার অভিপ্রায় ছিল না, একজন লোক দুর্রোগ্য ব্যাধিতে আক্রান্ত, সেই দুর্রোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি একটা আজেবাজে কথা বলছে, বা নেশাখোর ব্যক্তি একটা আজেবাজে কথা বলছে, আপনি ওর কান মুখ জড়াইয়ে থাপ্পড় একটা দিয়েছেন। থাপ্পড় দেওয়ার পর ওই জায়গা ঠিক হয়ে গেছে, মারা গেছে। এখন নর্মালি তো থাপ্পড় খেয়ে কারো মারা যাওয়ার কথা না, কিন্তু ওই লোক মারা গেছে। তাহলে এই ক্ষেত্রে আপনি শাস্তি 304-এই পাবেন, বাট সাজা কত ভাই? এই জায়গা তো আপনার অভিপ্রায় ছিল না, এই কারণে এই জায়গার শাস্তি হতে পারে 10 বছর পর্যন্ত যে কোনো, এবং এটা ভিভিআই শাস্তি। দেখেন 10 বছর পর্যন্ত যে কোনো বর্ণনা কারাদণ্ড বা জরিমানা বা উভয়। অর্থাৎ এই 304-এর দ্বিতীয় অংশে নিন্দনীয় নরহত্যার জন্য শুধু অর্থদণ্ডও দিতে পারে। খুবই গুরুত্বপূর্ণ, আপনার প্রথমে চোখে পড়তেছে না। 304-এর যে দ্বিতীয় অংশ, এই জায়গায় নিন্দনীয় নরহত্যার জন্য বলছে তো 10 বছর কারাদণ্ড বা জরিমানা বা উভয়। তার মানে শুধু অর্থদণ্ডও দিতে পারে এই 304-এর দ্বিতীয় অংশে। প্রথম অংশে পারে না, দ্বিতীয় অংশে শুধু অর্থদণ্ড দেওয়ারও বিধান আছে। এই তাহমিনা, তাহলে 304-এর শাস্তি কয় প্রকার আছে বলেন? কি কি? আর হচ্ছে অভিপ্রায় ছাড়া অভিপ্রায় ছাড়া করলে 10 বছর পর্যন্ত। জি। শুধু অর্থদণ্ড কি দিতে পারে? শুধু অর্থদণ্ডও দিতে পারে। ভাই সংক্ষেপে মনে রাখুন, এই জায়গায় আসলে তেমন কিছু নাই। বিগত বছরের প্রশ্ন আসি, দেখেন 1 নম্বর প্রশ্ন, দ্য পেনাল কোড 1860 অনুযায়ী হত্যার শাস্তি কি হবে? এখন জুডিশিয়ারির প্রশ্নগুলো সব সময় একটু ভেজাইলে হয়, মানে আপনার বুঝতে কষ্ট হয়। এই জায়গা আপনারে ধরাই দিছে হত্যার শাস্তি কি, এই জায়গা নর হত্যাও বলে নাই, খুনও বলে নাই। তাহলে হত্যা বলতে এই জায়গা কি বুঝবেন? বোঝার ওরা একটা আলামত দিয়ে দেয়। আলামতটা হলো কি, আমরা এই অপশন দেখে বুঝবো যে
হত্যার শাস্তি কি? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ড। তাহলে জায়গা হত্যা বলতে খুন বোঝাইছে, কারণ নিন্দনীয় শুধু নিন্দনীয় হত্যার কোনো শাস্তি কিন্তু এই জায়গা নাই। তার মানে এই জায়গা হত্যা বলতে কি বুঝাইছে? খুন বোঝাইছে। তাহলে এই জায়গা শাস্তি কি? মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড। আমাদের মাহবুব সাহেব বোঝেন নাই, এই প্রশ্ন বুঝতেন? এই যে প্রশ্নটা পড়লাম, এই প্রশ্নটা কি বুঝতেন কিনা? এই জায়গা হত্যা বলতে কি বুঝাইছে? নিন্দনীয় নরহত্যা না খুন? এটা যদি থাকে আপনার কিন্তু 5,000 টাকা জরিমানা। এটা অবশ্যই আপনার বইতে আছে, আছে না? 17 সালের প্রশ্ন আছে। এই বই দেন, আপনার বই দেন, আমি বের করে দিই, দেন। স্যার আসসালামু আলাইকুম স্যার, অনলাইনে একটু ডিস্টার্ব করতেছে, অনেক সময় বোঝা যাচ্ছে না। এই কেউ কোনো প্রশ্ন করছেন নাকি? শাওমি ফোন। স্যার আমরা ওই যে অনলাইনে যারা আছি অনেকটা স্পষ্ট বুঝতে পারতেছি না, মাঝে মাঝে নেটে খুব ডিস্টার্ব দিচ্ছে আর কি। আপনি কে ভাই? নাম বলেন তো। আমি শফিক বলছিলাম স্যার। তৌফিক সাহেব। এই অন্যান্য যারা আছেন আপনারা কি শুনতে পাচ্ছেন নাকি সবাই ডিস্টার্ব দিচ্ছে? নড়াইল। স্যার আমি শুনতে পাচ্ছি স্যার, ক্লিয়ার। সমস্যা নাই একদম আমার যদি এখানে। শুনতে পেয়ে থাকেন তাহলে দোষ আমার না, আপনার নেটের সমস্যা তাইলে শফিক সাহেব। হুম, কারণ আমার এখান থেকে টেকনিক্যালি কোনো সমস্যা নাই। জি স্যার একটা প্রশ্ন করা যাবে? কেন যাবে না? প্রশ্নের জন্য তো অধীর আগ্রহে আছি। দাঁড়ান, স্পিকারটা অন করি, তারপরে করেন। ওয়েট। অন করা আছে স্যার। বলেন। আসসালামু স্যার, আলাইকুম স্যার। কথা বলেন না, স্যার। আগে তসলিম প্রশ্ন করেন, তারপরে আপনারটা নিশ্চিত। কথা বলেন না আপনারা, একটু সাইলেন্ট বলেন। স্যার 304 ধারায় শাস্তি আছে 10 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড বা জরিমানা সহ বা উভয় দণ্ড। জরিমানা সহ যদি হয় তাহলে তো স্যার অর্থদণ্ড আর ওই জায়গায় সাজা জরিমানা আছে। সহ সহটুক কেটে দেন। ঠিক আছে স্যার, আমার প্রশ্ন শেষ। জি, ধন্যবাদ উত্তর পাইছেন? প্রশ্ন শেষ, ধন্যবাদ স্যার। আচ্ছা বলেন, আরেকজনকে এই তাহিয়া বলেন, প্রশ্নটা কি অনেক প্রশ্ন? জায়গায় দেখা যায় স্যার, অনেক জায়গায় সমস্যাটা থাকে স্যার, হ্যাঁ, দেখছি। অনেক জায়গায় বাংলায় ভুল আছে। জি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা বলেন। ওই জায়গায় একটা কথা বলছে, দেখেন এই জায়গায় উনি একটা ভুল ধরছে, এই ভুলটা বাংলা বইতে আছে। সেটা হলো বলছে যে 10 বছর কারাদণ্ড বা জরিমানা সহ বা উভয়। কারণ বলছে যে জরিমানা সহ যদি হয় তাহলে আবার পরে উভয় লেখার দরকার কি? এই জায়গায় জরিমানা সহ না, 10 বছর কারাদণ্ড বা জরিমানা বা উভয়। বাংলা ওই জায়গায় ভুল আছে, ইংলিশ যদি গিয়ে দেখেন ওখানে ঠিক আছে। হ্যাঁ, তাহিয়া বলেন। আসসালামু আলাইকুম স্যার, আমি পড়া বিষয়ে প্রশ্ন করব না, মানে অন্য বিষয়ে। আচ্ছা তাহলে আগে পড়া শেষ করি। জি, সহটুক কেটে দেবেন। জি, তাহলে এখানে স্যার যে আরেকটা প্রশ্ন। কথা। হ্যাঁ হ্যাঁ বলেন, তসলিম বলেন। স্যার 301 ধারায় বলছেন হত্যার কথা, এই ক্ষেত্রে কি শুধু হত্যাই থাকবে নাকি মারামারি বা এই জাতীয় কিছু আসতে পারে, আহত করা? আর শুধু 301 মানে আহত না, মারা যাইতে হবে। আহতর কথা তো ডাইরেক্ট আমরা হত্যা? করতেছি না। না ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার, ওকে ক্লিয়ার স্যার। নামাজের ব্রেক দিবেন আসল, নামাজের ব্রেক অবশ্যই পাবেন। নামাজের ব্রেক না, একেবারে পুরো শেষই করে দেবো, একটু ধৈর্য ধারণ করেন। তাহলে এই জায়গাতে প্রশ্ন আছে, কষ্ট করে এগুলো পড়ে ফেলবেন। আমরা চলে আসি নিন্দনীয় নরহত্যা নয় এবং হত্যা 304 ক 304 খ। তার আগে এই যে নিন্দনীয় নরহত্যা এবং খুন 299 থেকে 304 ধারা পর্যন্ত পড়লাম। আপনারা এই মুহূর্তে যারা ক্লাসে আছে, যদি কোনো প্রশ্ন না বুঝে থাকেন বা কোনো টপিক না বুঝে থাকেন আমারে জিজ্ঞাসা করেন। কোনো লজ্জার শরমের কিছু নাই, আমি বুঝাবো যে কোথায় বোঝেন নাই। কিন্তু এই জিনিসটার ধারণা, আপনার কনসেপ্ট এখন থেকে ক্লিয়ার করতে হবে, কারণ লিখিততে গিয়ে এখান থেকে প্রশ্ন আসে। এবং
অনেকে জিজ্ঞাসা করে, নতুন যারা আছে তারা জিজ্ঞাসা করে যে স্যার আপনি কি এমসিকিউ আর লিখিত একসাথে পড়ান কিনা? না, আমরা একসাথে পড়াই না, বাট আমরা লিখিতর জন্য প্রস্তুত হচ্ছি। মানে আমরা যখন প্রিলি এই জিনিসটা ভালোভাবে বুঝছি, সেম জিনিসটা যখন লিখিততে আসবো, তখন আমার লিখিততে এত কষ্ট করে পড়া লাগবে না। এই জায়গা আমার ভালোভাবে হয়ে যাচ্ছে, ওই জায়গা কোন রকম খালি লেখার টেকনিক শিখলে হয়ে যাবে, যদি আপনি বুঝেন, এই আর কি। এখন আগে তো আমার মানে প্রিলি পাস করতে হবে, প্রিলি লিখিত একসাথে পড়ার মতো যোগ্যতা এই জায়গায় যদি আপনারা যে কজন 30 জন থাকেন, 2 জনের আছে, 3 জনের আছে, বাকি 27 জনের নাই। সো আমি আপনাদের প্রিলি লিখিত একসাথে পড়াইলাম, আমার পড়ানোর দরকার পড়াইলাম, দিন শেষে দেখা গেল 30 জনের মধ্যে প্রিলিতে পাস করছেন 5 জন, আর বাকি 25 জনের খবর নাই। তাইলে ওই লিখিত দিয়ে আমার হবে কি ওই মুহূর্তে? বুঝতে পারছেন? এই কারণে আমি যখন পড়াচ্ছি আমি কিন্তু বলেই নেই যে লিখিততে এই ধরনের প্রশ্ন হবে বা এই ধরনের প্রশ্ন এখান থেকে আসে। এই জায়গায় আসেন আমরা 304 ক আর 304 খ, খুবই 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 গুরুত্বপূর্ণ। পুরাতন বইতে যতটুকু আছে অতটুকু থাকলেই হবে, এই জায়গায় একটু বিস্তারিত লিখছে, বাট আপনারা একটু শুনলে হবে। দেখেন, প্রথমে আমরা পড়ি 304 ক তে অবহেলার ফলে মৃত্যু, কজিং ডেথ বাই নেগলিজেন্স। 304 ক ধারায় বেপরোয়া বা অবহেলাজনিত হত্যা আন্ডারলাইন করবেন বা গোল দিবেন, যা নিন্দনীয় নরহত্যা মর্মে গণ্য হয় না। এটা ভিবিআই। বেপরোয়া বা একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির বেপরোয়া ভাবে বা অবহেলা করার মাধ্যমে হত্যা করতে, এটা নিন্দনীয় নরহত্যা হবে না। এমন হত্যার জন্য যে কোনো ব্যক্তি গোল দিবেন 5 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাবাস, অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবে। তাহলে এখানে নরমালি এই ধারায় মামলা হয় ডাক্তারের বিরুদ্ধে। ডাক্তার যখন কারো অপারেশন করে, যদি প্রমাণিত হয় ডাক্তারের অবহেলা আছে, তখন তার বিরুদ্ধে মামলা হয় 304 কতে, এবং তার বিরুদ্ধে অভিযোগ হলো সে অবহেলা করে এই রোগীদের মেরে ফেলছে। তাহলে এই ক্ষেত্রে সাজা সর্বোচ্চ কত? 5 বছর বা অর্থদণ্ড বা উভয়। পাশে একটু লিখে রাখেন যে আমলযোগ্য, জামিনযোগ্য, আপোষযোগ্য। 304 ক আর পাশে লেখেন আমলযোগ্য, আমলযোগ্য, জামিনযোগ্য, আপোষ অযোগ্য। তিনটার ব্যাখ্যা আমি করতেছি, আমলযোগ্য, জামিনযোগ্য আর আপোষ অযোগ্য। এই কথাটার অর্থ কি? কোন ডাক্তারের বিরুদ্ধে, আমি আবারও বলি ডাক্তারের কথা বলছি যে তার মানে এই না যে এই ধারাটা শুধু ডাক্তারের ক্ষেত্রেই প্রযোজ্য। আপনি একজনকে আগে বলে নেই যে আমলযোগ্য মানে কি। ডাক্তারের বিরুদ্ধে যদি 304 কতে মামলা হয়, তাহলে তারে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে মানে হলো আমল যোগ্য। আবার ডাক্তার কোর্টে এসে জামিন চাওয়ার সাথে সাথে তারে জামিন দিতেও আদালত কি বাধ্য। আবার এই মামলা আপোষ করা যাবে না। তাহলে এটা হলো আমলযোগ্য, জামিনযোগ্য আর আপোষ অযোগ্য। আরেকটা কথা এখানে শুনে রাখেন, একবার পরীক্ষায় যদি এই ধরনের প্রশ্ন আসে, যে একটু আগে আমরা এই ধরনের প্রশ্ন পড়লাম যে ঝোপের আড়ালে, ধরেন একজন লোক পাখি শিকার করতে গেছে, এখন পাখিরে গুলি করছে, কিন্তু ঝোপের আড়ালে ওই পাখির পাশে একজন লোক ছিল, সে লোকের গুলি লেগে মারা, লোক গুলি রাখছে, রক্তক্ষরণ হয়েছে, চিৎকার শুনছে, যে গুলি করছে শিকারী সে তাড়াতাড়ি আগায় গেছে, আগায় গিয়ে দেখলো যে ওই লোকটার রক্তক্ষরণ হচ্ছে, এবং ওই লোকটা যদি ওই মুহূর্তে মারা যেত তাহলে শিকারীর কিন্তু কোনো অপরাধ হয় নাই। কেন হয় নাই? কারণ ওই লোকটা যে ওই জায়গায় আছে শিকারী তো জানে না, বুঝেন কিনা? কিন্তু ওই লোকটা আত্মচিৎকার করতেছে, শিকারী গিয়ে দেখলো যে ওই লোকটার রক্তক্ষরণ হচ্ছে, তাহলে শিকারী যদি তারা যথাযথভাবে ডাক্তারের কাছে না নেয় বা ডাক্তার কাছে 1 ঘন্টা পরে নিছে, দেরি হয়েছে, তাহলে শিকারী কিন্তু 304 ক ধারায় দণ্ডিত হবে, কারণ তার অবহেলার কারণে সে মৃত্যুবরণ করেছে। তাহলে 304 ক যে শুধু ডাক্তারের ক্ষেত্রে বিষয়টা তা না, এটা যে কোনো ব্যক্তির ক্ষেত্রে হতে পারে। আপনি একজন ড্রাইভারের সামনে হঠাৎ করে দেখা গেল যে ড্রাইভার গতি ঠিক ছিল, কোন নিয়ম ভঙ্গ করে নাই, হঠাৎ করে একটা বাচ্চা চলে আসছে, সে ওই গাড়ির নিচে পড়ছে, সে মারা গেছে আরো 2 ঘন্টা পরে, কিন্তু ড্রাইভার তারা ডাক্তারের কাছে নেয় নাই। এখন ড্রাইভার মানেই যে সবসময় 304 খ বিষয়টা তা না। এই জায়গায় তো ড্রাইভারের কোনো অবহেলা নাই, কিন্তু অবহেলা ওই যে সে আঘাতপ্রাপ্ত হওয়ার পরে ড্রাইভার তারে কি করে নাই, ডাক্তারের কাছে নেয় নাই। তাহলে এই উদাহরণ যদি পরীক্ষায় আসে, ড্রাইভার দেখেই সবাই একে তাকাবে 304 খ।
কিন্তু দেখতে হবে যে ড্রাইভার যদি বেপরোয়া ভাবে চালায় মাত্র তাইলে হলো 304 খ। কিন্তু এই জায়গাতে তার বেপরোয়া বা অবহেলা নাই, এই ক্ষেত্রে সে রক্তক্ষরণ হয়েছে, তারা যথাযথভাবে ডাক্তারের কাছে না নিলে মারা গেছে, এই কারণে হবে 304 ক। 304 ক ধারা প্রয়োগ করতে হলে প্রমাণ করতে হবে হত্যা করার জন্য অপরাধীর কোনো অভিপ্রায় বা জ্ঞান ছিল কিনা, কিন্তু তার মানে তার হত্যার অভিপ্রায় ছিল না, কিন্তু তার অবহেলা ছিল এবং অবহেলার কারণে মৃত্যু হয়েছে, যেমন ডাক্তারদের অবহেলা। 304 ক ধারায় মৃত্যু ঘটানোর অভিপ্রায় বা জ্ঞান ছিল কিনা তা বিবেচ্য বিষয় না। আমরা আজকে সর্বশেষ ধারাটা একটু পড়ি, দেখেন জনপথে। আচ্ছা, এখানে আর একটা কথা একটু লিখে রাখেন, ধারা 338 এই জায়গা 304 কর নিচে একটু লিখে রাখেন, ধারা 338 অবহেলার ফলে গুরুতর আঘাত। অবহেলার ফলে গুরুতর আঘাত দুই বছর অবলিক 5,000 টাকা, মানে সংক্ষেপে লিখবেন 2 বছর বা 5,000 টাকা বা উভয়। 2 বছর বা 5,000 টাকা বা উভয়। এটার অর্থ বুঝেন? ডাক্তারের অবহেলার কারণে রোগী মারা গেলে ডাক্তার বিরুদ্ধে মামলা হবে 304 ক। ডাক্তার অবহেলার কারণে রোগী মারা যায় না, হাত কাটা গেছে, চোখ নষ্ট হয়ে গেছে, কান নষ্ট হয়ে গেছে, তাহলে ডাক্তার বিরুদ্ধে মামলা হবে কত ধারা? 338। 338। তারপরের ধারাটা এই যে শেষ ধারা, যেটা হলো যে এখন জনপথে বেপরোয়া ভাবে যান বা অশ্ব চালিয়ে মৃত্যু ঘটায়, কজিং ডেথ বাই রাশ ড্রাইভিং অর রাইডিং অন এ পাবলিক ওয়ে। 304 খ। এটা কিন্তু আমরা আগে পড়ছি, ওই যে একটা এক্সট্রা শীট দিছিলাম, মনে আছে? বেপরোয়া ভাবে যদি গাড়ি চালিয়ে কারো মৃত্যু ঘটায়, শাস্তি 3 বছর বা অর্থদণ্ড বা উভয়। এই যে দেখেন, জনপথে বেপরোয়া যান বা অশ্ব চালিয়ে মৃত্যু ঘটায়, যেটা নিন্দনীয় হত্যা না, সে ব্যক্তি 3 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড, অর্থদণ্ড, উভয় দণ্ডে দণ্ডিত হবে। এটারও একটু লিখে রাখেন, আমলযোগ্য, জামিনযোগ্য, আপোষ অযোগ্য। আমলযোগ্য, হ্যাঁ 304 খ, ওই কর মতোই, আমলযোগ্য, জামিনযোগ্য, আপোষ অযোগ্য। আচ্ছা, এখানে আপনাদের জন্য অপ্রাসঙ্গিক, তারপরে একটু জেনে রাখেন, যেহেতু আমরা সময় আছি, সময় কম থাকলে বলতাম না। বর্তমানে 304 খতে মামলা কম হয়, কারণ একটু লিখে রাখেন, বর্তমানে সড়ক পরিবহন আইন, বর্তমানে সড়ক পরিবহন আইন এর বর্তমানে সড়ক পরিবহন আইন 2018 এর 105 ধারায় তীর চিহ্ন দিয়ে লেখেন 5 বছর বা 5 লাখ বা উভয়। 5 বছর বা 5 লাখ বা উভয়। 5 বছর বা 5 লাখ বা উভয়। এই কথার অর্থ কি? ওই যে বর্তমানে সড়ক পরিবহন আইনে যদি কেউ মানে রাজপথে বেপরোয়া ভাবে মেরে ফেলে, মানে রোড অ্যাক্সিডেন্টে মেরে ফেলে, তাহলে 5 বছর পর্যন্ত কারাদণ্ড হইতে পারে, 5 লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে, অথবা উভয়। এখন আপনাদের কারো মাথায় কি আবার এটা আসে নাকি যে গাড়ি চালায় মারলেই তো সাজা কম, খুন, নিন্দনীয়, নরহত্যা হচ্ছে না, তাহলে গাড়ি চাপা দিয়েই তো মজা? শুনেন, গাড়ি চাপা যদি ইন্টেনশনালি দেন, তাহলে কিন্তু এই 304 খতে বা এই 105-এ
পড়বে না, তাহলে কি হয়ে যাবে? ওই 302 অথবা 304। এটা তখনই পড়বে যে ক্ষেত্রে আপনার ইন্টেনশন ছিল না, কিন্তু বেপরোয়া ভাবে চালানোর কারণে হয়ে গেছে। ভুল ব্যাখ্যা করা যাবে না। আচ্ছা, আর একটা ধারা একটু লেখেন, এই জায়গায় একটু যাতে প্রাসঙ্গিক থাকে। ধারা 338 ক, ধারা 338 ক, বেপরোয়া ভাবে যান চালিয়ে গুরুতর আঘাত। বেপরোয়া ভাবে যান চালিয়ে গুরুতর আঘাত। দুই বছর বা জরিমানা বা উভয়। 2 বছর বা জরিমানা, 2 বছর বা জরিমানা বা উভয়। দুই বছর বা জরিমানা বা উভয়। স্যার জরিমানার কি পরিমাণ আছে? যেহেতু পরিমাণ আমি বলি নাই, তার মানে এই জায়গায় পরিমাণ ওকে স্যার। নাই। সংক্ষেপে অনেক কিছু বুঝে নিতে হবে। পরিমাণ বললে জি বলাই স্যার, থাকতো যে 100 টাকা বা 1000 টাকা, এত টাকা। তাহলে বেপরোয়া ভাবে যান চালিয়ে যদি আপনি কারো মৃত্যু ঘটান 304 খ, যদি কারো বেপরোয়া ভাবে যান চালিয়ে আহত করেন তাহলে 338 খ, শাস্তি কত? 2 বছর জরিমানা বা উভয়। আজকে এই পর্যন্তই, ভালো থাকেন। আগামীকাল সকাল 10টায় আছে, আগামীকাল সকাল 10টায় চলে আসেন। আগামীকাল আপনাদের একটা ক্লাস টেস্ট হবে, এই যে নিন্দনীয় নরহত্যা এবং খুন, প্লাস এই যে 304 ক 304 খ পড়লাম, এই ধারাগুলো ঠিকঠাক ভাবে পড়ে আসেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই, আগামীকাল সকাল 10টায় থাকবে ক্লাস।